ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হোয়েম ইজি টিচিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি সাবঅর্ডিনেট ক্লজ যে তিনটি প্রকারভেদ রয়েছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ, এই তিনটি ক্লজের মধ্যে একটি ক্লজ নিয়ে আলোচনা করব, নাউন ক্লজ নিয়ে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রধানত আগে ক্লজ সম্পর্কে একটু বেসিক আইডিয়া দিয়েছিলাম। যারা আমার ওই টিউটোরিয়ালটি দেখেন নাই, অবশ্যই আমার প্লেলিস্টে থেকে দেখে নেবেন, তবে আপনাদের নাউন ক্লজ বুঝতে অনেক সুবিধা হবে। তো আমি নাউন ক্লজ অনেক সুন্দরভাবে আলোচনা করব, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আশা করছি নাউন ক্লজ আজকের পর থেকে চিনতে কোনো সমস্যা হবে না। তো আমি আলোচনার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, যাতে করে নতুন ভিডিও যখন আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি মেন আলোচনায় চলে যাচ্ছি। তো দেখেন, ক্লজ এখানে আমি প্রথমে দিয়েছি নাউন ক্লজ। যে ক্লজ নাউনের মতো কাজ করে তাকে নাউন ক্লজ বলে। অর্থাৎ নাউন ক্লজ হচ্ছে নাউনের জায়গায় বসে। তো পার্টস অফ স্পিচে নাউন যে যে জায়গায় বসে থাকে, নাউন ক্লজও সে জায়গায় বসে থাকে। যেমন নাউন হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, নাউন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, নাউন কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, মানে এগুলো প্রধানত হয়ে থাকে। এই জন্যই নাউন ক্লজ সেরকমই কাজ করে থাকে। ওকে, তো এখন আমরা দেখব ফাংশন অফ নাউন ক্লজ আর হাউ টু আইডেন্টিফাই নাউন ক্লজ। আমি ফাংশন আলোচনা করব, সেই সাথে কিভাবে আপনারা নাউন ক্লজ আইডেন্টিফাই করবেন আমি এটিও আলোচনা করব খুব সুন্দরভাবে। তো দেখেন, এখানে আমি প্রথমেই দিয়েছি অ্যাজ সাবজেক্ট অফ ভার্ব, অর্থাৎ নাউন ক্লজ বাক্যে ভার্বের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। তো এখানে স্ট্রাকচার আমি দিয়েছি, প্রথমে নাউন ক্লজ হবে, তারপরে ভার্ব হবে, তারপর হচ্ছে এক্সটেনশন। এক্সাম্পল, হোয়াট আই নো ইজ নট অ্যানাফ, আমি যা জানি সেটা যথেষ্ট নয়, তাই না? তো এখানে আমি যদি দেখেন, এখানে যদি আমি ইট ব্যবহার করি, ওকে, ইট যদি ব্যবহার করি তাহলে কিন্তু সেটা সাবজেক্টের কাজ করবে, অর্থাৎ ইট ইজ নট অ্যানাফ, এটা যথেষ্ট নয়। তো সেই জায়গাতে আমি প্রধানত কি ব্যবহার করেছি, হোয়াট আই নো, এবং এই নাউন ক্লজটি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। নেক্সট দেখেন, হোয়াট হি সেস, সে যা বলে, ইজ ট্রু, মানে সেটা সত্য। তো এখন এই ক্লজকে যদি আমরা ইট দিয়ে প্রতিস্থাপন করি, বা এই হোয়াট হি সেসের জায়গাতে আমরা ইট বসাই, তাহলেও কিন্তু সেন্টেন্সটা পরিপূর্ণতা পাচ্ছে। ইট ইজ ট্রু, এটা সত্য। ওকে, তাহলে আমরা কি বুঝলাম, যে নাউন ক্লজের ক্ষেত্রে প্রধানত, বা নাউন ক্লজের ক্ষেত্রে প্রধানত আমরা কোনো প্রোনাউন অথবা কোনো নাউন, সিঙ্গেল কোনো নাউন দিয়ে আমরা প্রতিস্থাপন করতে পারি। ওকে, তো দেখেন এখানে হোয়াট ইউ ডু, তুমি যা করো, ইজ নট অ্যাকসেপ্টেড টু মি, আমার কাছে গ্রহণযোগ্য নয়। তো এখানে যদি ইট দেন তাহলেও কিন্তু হবে, দেখেন ইট ইজ নট অ্যাকসেপ্টেড টু মি, এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। আর এখানে কি হয়েছে, সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, আমি বলেই দিয়েছি যে অ্যাজ সাবজেক্ট অফ ভার্ব, অর্থাৎ ভার্বের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। ওকে, অর্থাৎ সাবজেক্ট আমরা কি জানি, যার কোনো কিছু থাকে, যে কাজ করে, সেগুলোই প্রধানত সাবজেক্ট হয়ে থাকে। ওকে, তো দেখেন নেক্সট এক্সাম্পল, হোয়েন হি ওয়াজ ইল, যখন সে অসুস্থ ছিল, ওয়াজ আননোন টু মি, তা আমার কাছে অজানা। তো এখানে কি হয়েছে, হোয়েন হি ওয়াজ ইল, এটা সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। হোয়ার হি হ্যাজ গান, সে যেখানে গিয়েছে, ইজ আননোন টু অল, সকলের কাছে অজানা। তো এখানে কোনো স্থানকে বোঝানো হয়েছে এবং সেটি নাউন, এবং সেই নাউনকে প্রতিস্থাপন করেছে হোয়ার হি হ্যাজ গান। ওকে, নেক্সট দেখেন, নেক্সট এক্সাম্পল, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু মি, সেম অবস্থা। ওকে, এখন আমরা দেখব অ্যাজ ডাইরেক্ট অর ইনডাইরেক্ট অবজেক্ট অফ ভার্ব। তো আমাদেরকে আগে জানতে হবে ডাইরেক্ট অবজেক্ট কি, ইনডাইরেক্ট অবজেক্ট কি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেমন দেখেন, হি গেভ মি এ পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল। তো এখানে হি গেভ মি এ পেন, এখানে কিন্তু দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে মি এবং এ পেন হচ্ছে একটা অবজেক্ট, অর্থাৎ দুইটা অবজেক্ট আছে। তো বস্তুবাচক অবজেক্টকে প্রধানত ডাইরেক্ট অবজেক্ট বলা হয়, এবং ব্যক্তিবাচক অবজেক্টকে ইনডাইরেক্ট অবজেক্ট বলা হয়। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো দেখেন, এখানে স্ট্রাকচার দিয়েছি, প্রথমে সাবজেক্ট, তারপর ট্যান্ডেটিভ ভার্ব প্লাস নাউন ক্লজ। তো আমি যেহেতু এখানে দিয়েছি অ্যাজ ডাইরেক্ট অর ইনডাইরেক্ট অবজেক্ট অফ ভার্ব, অর্থাৎ এখানে অবশ্যই অবজেক্ট থাকবে।
তো নাউন ক্লজ যেহেতু অবজেক্টের কাজ করতেছে এবং অবজেক্ট আছে, এই জন্যই আমি এখানে ট্রান্সিটিভ ভার্ব দিয়েছি। আর আমরা জানি প্রধানত ট্রান্সিটিভ ভার্ব কি? ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকে সেটি হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। আর ইন্ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকে না। তো এখানে যেহেতু অবজেক্ট আছে, এই জন্য আমি এখানে রেখে দিয়েছি ট্রান্সিটিভ ভার্ব। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তো নেক্সট দেখেন, আমি এখানে এক্সাম্পল দিয়েছি। আই ডোন্ট রিমেম্বার, আমি স্মরণ করতে পারি না। হোয়েন হি ওয়াজ বোর্ন, মানে যখন সে জন্মগ্রহণ করেছিল আমি স্মরণ করতে পারি না। তাহলে এখানে কি মানে প্রশ্ন করা হয়েছে, মানে কি স্মরণ করতে পারি না, অর্থাৎ যখন সে জন্মগ্রহণ করেছিল। ওকে, অর্থাৎ এখানে নাউন ক্লজ অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। নেক্সট দেখেন, হি শি আক্স মি হোয়াই আই ওয়াজ লেট, সে আমাকে জিজ্ঞাসা করেছিল কেন আমি দেরি করেছিলাম। ওকে, তো এখানে দেখেন, এখানে দুইটি কিন্তু অবজেক্ট হয়েছে, একটা মি একটা অবজেক্ট, হোয়াই আই ওয়াজ লেট এটা হচ্ছে একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট। এখন আপনারা হয়তো ভাববেন কি ব্যাপার, ট্রান্সিটিভ ভার্বের পরে তো সরাসরি নাউন ক্লজ হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখেন, এখানে কিন্তু দুইটা অবজেক্ট ব্যবহৃত হয়েছে। মিটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, হোয়াই আই ওয়াজ লেট এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। ওকে, আমি প্রথমেই বলে দিয়েছি যে ডাইরেক্ট অবজেক্ট কি এবং ইনডাইরেক্ট অবজেক্ট কি, তাই না? অর্থাৎ ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে যেই বস্তুবাচক অবজেক্টকে ডাইরেক্ট অবজেক্ট বলা হয়, আর যেটা ব্যক্তিবাচক অবজেক্ট সেটি হয় ইনডাইরেক্ট অবজেক্ট। ওকে, তো এখানে মি যেহেতু ব্যক্তিবাচক অবজেক্ট, এই জন্য এটা হয়ে যাচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। হোয়াই আই ওয়াজ লেট এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট এবং এটা নাউন ক্লজের কাজ করছে। আর একটা সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকতে পারে। নেক্সট দেখেন, হি আক্স মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল বা বলেছিল হোয়েদার আই উড হেল্প হিম, আমি তাকে সাহায্য করব কিনা। ওকে, তা এখানে কি, এখানে ডাইরেক্ট অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। নেক্সট দেখেন, হি বিলিভড, সে বিশ্বাস করেছিল দ্যাট আই ওয়াজ রাইট, যে আমি সঠিক ছিলাম। অনুরূপভাবে নিচে এক্সাম্পল আমি বেশি বেশি এক্সাম্পল দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো একটা বুঝতে পারবেন পারবেন প্রধানত, অন্যান্য এক্সাম্পলগুলো বুঝতে পারবেন। তো এখানে দেখেন 3 নম্বর আমি দিয়েছি অবজেক্ট অফ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের অবজেক্ট হিসাবেও নাউন ক্লজ ব্যবহৃত হয়ে থাকে। তো এখানে আমি প্রথমে দিয়েছি ভার্ব, অর্থাৎ প্রথমে ভার্ব দিয়ে শুরু হয় এবং প্রধানত ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয়ে থাকে ভার্ব হতে পারে প্রথমে, অথবা সাবজেক্ট প্লাস ট্রান্সিটিভ ভার্ব প্রিপোজিশন প্লাস কি নাউন ক্লজ। তো দেখেন এখানে রিসেন্ট টু, অর্থাৎ রিসেন্ট হচ্ছে কি ভার্ব এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই জন্য প্রধানত কি হয়েছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য। তো লিসেন টু হোয়াট হি ইজ সেইং, মানে সে যা বলছে তা কি শোনো। ওকে, তো এখানে টু প্রিপোজিশন, টু হচ্ছে প্রিপোজিশন, এই টু প্রিপোজিশনের পরে হোয়াট হি ইজ সেইং কিন্তু বসেছে, এই জন্য এটি কি হয়েছে, প্রিপোজিশনের অবজেক্ট হয়েছে। ওকে, নেক্সট দেখেন, আই কান্ট ডিপেন্ড অন, আমি নির্ভর করতে পারি না, হোয়াট হি হ্যাজ টোল্ড, সে যা বলেছে তা আমি নির্ভর করতে পারি না, তার উপর আমি নির্ভর করতে পারি না। তো এখানে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে নাউন হবে, এটাই কিন্তু স্বাভাবিক, তাই না? যেমন পার্টস অফিস আলোচনা করেছিলাম, পার্টস অফিসে কি প্রিপোজিশনের পরে প্রধানত নাউন হয়েছিল। তো নাউন যেহেতু প্রিপোজিশনের পরে হয়, তাহলে এখানেও কি হবে, প্রিপোজিশনের পরে নাউন ক্লজ হবে। বিষয়টা অনেক মনে রাখবেন, মানে এইভাবে সহজভাবে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। নেক্সট দেখেন, আই এম নট রেসপন্সিবল ফর, আমি দায়ী নয়, হোয়াট হি হ্যাজ ডান, সে যা করেছে তার জন্য আমি দায়ী নয়। তো ফর, ফর হচ্ছে প্রিপোজিশন, এই ফর প্রিপোজিশনের পরে হোয়াট হি হ্যাজ ডান এটি বসেছে এবং এটি নাউন ক্লজ অবজেক্ট হিসাবে, প্রিপোজিশন এবং অবজেক্ট হিসাবে কাজ করছে। এটাও তাই, অফ প্রিপোজিশনের পরে প্রধানত বসেছে। ওকে, এখন নেক্সট দেখেন, অ্যাজ কমপ্লিমেন্ট অফ সাবজেক্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে। তো কমপ্লিমেন্ট কি, কমপ্লিমেন্ট হচ্ছে সেন্টেন্সের সৌন্দর্য বৃদ্ধি করে থাকে, অর্থাৎ কমপ্লিমেন্ট যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝানো হয় সেটিকে কমপ্লিমেন্ট বলা হয়। তো কমপ্লিমেন্ট প্রধানত আমি বেশ কয়েকটা আলোচনা করেছি, সাবজেক্টের কমপ্লিমেন্ট, অবজেক্টের কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট, অর্থাৎ যে ওয়ার্ড দিয়ে প্রধানত বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করা হয় এবং সেই ওয়ার্ড যদি না থাকে সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না, সেক্ষেত্রে প্রধানত কমপ্লিমেন্ট হয়ে থাকে। ওকে, অর্থাৎ সম্পূর্ণতা। তা আমি বুঝিয়ে দেবো, দেখেন সাবজেক্ট প্রথমে
কি হবে, সাবজেক্ট হবে, ভার্ব হবে। এই যে কমপ্লিমেন্টের ক্ষেত্রে প্রধানত, অর্থাৎ যখন কি হয় সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে তখন প্রধানত ভার্ব বসে থাকে। তো ভার্ব হয় প্লাস নাউন ক্লজ। দেখেন হিজ হ্যাবিট ইজ দ্যাট হি ওয়ার্কস ইন দ্য মর্নিং। তো এখানে এখানে আমি প্রধানত দিয়েছি যে তার অভ্যাস। তো তার অভ্যাস বলতে কি বোঝানো হয়, অনেক সময় হয় না যে তোমার অভ্যাস কি, তুমি কি করতে ভালোবাসো, তা আমি হাঁটতে ভালোবাসি, অথবা বলা হয় যে হাঁটা আমার অভ্যাস, মানে এই ধরনের, মানে অভ্যাস মানেই হাঁটা বা হাঁটা মানেই অভ্যাস। তো এই ধরনের যখন বোঝানো হয় প্রধানত তখন কি হয়, কমপ্লিমেন্ট অর্থাৎ সাবজেক্টের কমপ্লিমেন্ট হয়ে থাকে। তো এখানে একটা বি হবে না, হ্যাঁ। তো দেখেন এখানে অভ্যাস, অভ্যাস হচ্ছে হাঁটা, হাঁটা মানে অভ্যাস, অর্থাৎ এই যে হ্যাবিটটা হচ্ছে এই যে ড্যাট হি ওয়ার্কস ইন দ্য মর্নিং, এটার সাথে সম্পর্কযুক্ত। এই জন্যই এটি কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। নেক্সট দেখেন মাই গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট, আমার বড় অর্জন ইজ হয়, আমার বড় অর্জন কি, কি তাই না, এখানে কিছু জানার ইচ্ছা হচ্ছে, অর্থাৎ সেটি ছাড়া কিন্তু সেন্টেন্স সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে না। অর্থাৎ মাই গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট, আমার বড় অর্জন, আমার বড় অর্জনটা কোনটি হতে পারে, এই যে দেখেন দ্যাট আই হ্যাভ পাস ইন দ্য এক্সাম, আমি পরীক্ষায় পাশ করেছি, এটাই হচ্ছে আমার বড় অর্জন। তো তারপর হচ্ছে আমি পরীক্ষায় পাশ করেছি, এটা আমার কি, এটা আমার বড় অর্জন। তো এই দুটা কি হয়েছে, সম্পৃক্ততা আছে বা রিলেশন আছে, এবং একটা পরিপূরক হিসাবে, একটা পরিপূরক হিসাবে কাজ করছে। এই জন্যই এটি হয়েছে সাবজেক্টের কমপ্লিমেন্ট। ওকে, নেক্সট দেখেন অ্যাজ কমপ্লিমেন্ট অফ অবজেক্ট, অর্থাৎ অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হয়। প্রথমে সাবজেক্ট হবে, ট্রান্সিটিভ ভার্ব হবে, প্লাস অবজেক্ট হবে, প্লাস হচ্ছে নাউন ক্লজ, অর্থাৎ সেকেন্ড অবজেক্ট মানে দ্বিতীয় অবজেক্ট। দেখেন উই নো দ্য ম্যান, আমরা লোকটিকে চিনি, তো কি হয়েছে, লোকটিকে চিনি তো সে কি খারাপ, সে কি ভালো না কি, অর্থাৎ এই যে লোকটি সম্পর্কে কি তথ্য প্রদান করতেছে, হু ইজ এ গুড প্লেয়ার, মানে যে একজন কি ভালো খেলোয়াড়। তো এখানে লোকটি সম্পর্কে যেহেতু আহ, সম্পূর্ণ অর্থ প্রকাশ করা হয়েছে, অর্থাৎ লোকটি সম্পর্কে বলা হয়েছে, এই জন্যই হু ইজ এ গুড প্লেয়ার এটি হচ্ছে কমপ্লিমেন্ট, এবং এটা হচ্ছে অবজেক্টের কমপ্লিমেন্ট। কারণ এখানে কয়টা অবজেক্ট আছে, এখানে দ্য ম্যান এটা একটা অবজেক্ট, এবং এই অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে হু ইজ এ গুড প্লেয়ার মানে এটি ব্যবহৃত হয়েছে। ওকে, এই জন্যই এটা হচ্ছে অ্যাজ কমপ্লিমেন্ট অফ অবজেক্ট। নেক্সট এক্সাম্পল দেখেন উই নেম দিস প্লেস, আমরা এই স্থানকে দেখেছিলাম বা নামকরণ করেছিলাম, হোয়াট এভার উইস, মানে আমরা যেরকমভাবে ইচ্ছা পোষণ করেছিলাম, তাই না, অর্থাৎ এই স্থানেরই তো আমরা ইচ্ছা পোষণ করেছিলাম নাম রাখার জন্য, স্থানের নাম রাখার জন্য আমরা ইচ্ছা পোষণ করেছিলাম। তো এই জন্যই অর্থাৎ স্থান সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ দিস প্লেস হচ্ছে একটা অবজেক্ট, এবং এই অবজেক্ট সম্পর্কে হোয়াট এভার হি উইস এটা বলছে, এই জন্যই এটি হচ্ছে অবজেক্ট অফ কমপ্লিমেন্ট, অর্থাৎ অ্যাজ কমপ্লিমেন্ট অফ অবজেক্ট। ওকে, বা অবজেক্ট কমপ্লিমেন্ট ও বলা হয় প্রধানত। নেক্সট দেখেন অ্যাজ কমপ্লিমেন্ট অফ অ্যাডজেটিভ, অর্থাৎ অ্যাডজেটিভের কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হবে। তো দেখেন এখানে আমি স্ট্রাকচার দিয়েছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেটিভ প্লাস হচ্ছে নাউন ক্লজ। তো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবে, আপনারা বেশি বোঝেন। তো আই এম কনফিডেন্ট, তো কনফিডেন্ট হচ্ছে অ্যাডজেটিভ, এবং এই অ্যাডজেক্টিভের পরে প্রধানত বসানো হয়েছে দ্যাট আই শ্যাল পাস ইন দ্য এক্সাম। তো দেখেন আই এম কনফিডেন্ট আমি বিশ্বাসী, তো আমি বিশ্বাসী কি বিষয়ে বিশ্বাসী, আমি পরীক্ষায় পাশ করব, আমি জিপিএ 5 পাবো, না আমি এই কাজটি করতে পারবো, মানে কোন বিষয়ে বিশ্বাসী, এই যে দেখেন দ্যাট আই শ্যাল পাস ইন দ্য এক্সাম, আমি পরীক্ষায় পাশ করব। ওকে, আমি বিশ্বাসী কোন বিষয়ে, আমি পরীক্ষায় পাশ করব, অর্থাৎ কনফিডেন্টের কমপ্লিমেন্ট হচ্ছে, অর্থাৎ কনফিডেন্টের ক্ষেত্রে প্রধানত বসানো হয়েছে দ্যাট আই শ্যাল পাস ইন দ্য এক্সাম, অর্থাৎ এটি বসে কনফিডেন্টকে মাধুর্যপূর্ণ করে তুলেছে, সম্পন্নতা প্রকাশ করেছে। এই জন্যই এটি হচ্ছে অ্যাজ কমপ্লিমেন্ট অফ অ্যাডজেটিভ। নেক্সট দেখেন মাই ফ্রেন্ড ইজ ভেরি গ্ল্যাড, আমার বন্ধু খুবই আনন্দিত, দ্যাট বাংলাদেশ হ্যাজ ওন দি গেম, বাংলাদেশ খেলায় জিতেছে। তো এখন দেখেন কেন আনন্দিত, এখন এখানে তো প্রশ্ন আসে, তাই না, কারণ কোনো ব্যক্তি যদি আনন্দিত হয়
তো আপনি তো তাকে অবশ্যই বলবেন তুমি কেন এত আনন্দিত। তো অবশ্যই কোনো কারণ আছে। সে জীবনে হয়তো কোনো সফলতা লাভ করছে অথবা খেলায় জিতেছে বা যে কোনো একটা ভালো কাজ সে করেছে বা যেটিতে তার আনন্দ হচ্ছে। তো সেই আনন্দকে কি পরিপূর্ণ অর্থ প্রকাশ করেছে সেটা হচ্ছে খেলায় জিতেছে, এই জন্যই সে আনন্দিত। অর্থাৎ গ্লাডকে মডিফাই করছে হচ্ছে ড্যাট বাংলাদেশ হ্যাজ ওন দ্য গেম। মডিফাই বলতে বোঝানো হচ্ছে ওই গ্রাডের সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে। গ্রাডকে গ্রাডের সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে দ্যাট বাংলাদেশ হ্যাজ ওন দ্য গেম। অর্থাৎ এটি ছাড়া মানে বোঝা যাবে না, কারণ আমাদের আরও কিছু জানার ইচ্ছা পোষণ হচ্ছে। মাই ফ্রেন্ড ইজ ভেরি গ্রাড, আমার বন্ধু খুবই আনন্দিত। এখন কেন আনন্দিত মানে এটি জানার ইচ্ছা পোষণ হচ্ছে, এই জন্যই এটি হয়ে গেছে কমপ্লিমেন্ট। নেক্সট দেখেন অ্যাজ অ্যাপোজিশন। অ্যাপোজিশন প্রধানত হয়ে থাকে সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে কমা থাকে, তারপর আবার কমা থাকে, তারপর হচ্ছে নেক্সট অর্থাৎ এক্সট্রা ইনফরমেশন। অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে যখন এক্সট্রা কোনো ইনফরমেশন দেওয়া হয় সেটি হয়ে যায় অ্যাপোজিশন। অর্থাৎ ওই যে পার্টস অফ স্পিচে প্রধানত আমি যখন নাউন আলোচনা করেছি সেখানেও আমি এটি আলোচনা করেছি, আপনারা আমার পার্টস অফ স্পিচ দেখে নেবেন। হ্যাঁ, সে প্লেলিস্টে ঢুকে দেখে নেবেন, বুঝতে পারবেন। তো দেখেন এখানে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য। হ্যাঁ, এখন আমি যদি বলি করিম, করিম দিলাম, করিম দেওয়ার পরে আমি বললাম যে লেকচারার অফ নিউ ডিগ্রি কলেজ, তাই না? মানে এই যে মানে করিম হচ্ছে নিউ ডিগ্রি কলেজের লেকচারার। এই যে অতিরিক্ত একটা কি মানে আমি তথ্য দিলাম করিম সম্পর্কে, এই অতিরিক্ত তথ্যটাই হচ্ছে অ্যাপোজিশন। তো এখানে আমি বুঝাই দিচ্ছি, দেখেন অনুরূপভাবে ক্লজের ক্ষেত্রে প্রধানত দা প্যান্ট, মানে প্যান্টটি দ্যাট ইজ কস্টলি, সেটা হচ্ছে কি দামি, মানে যে প্যান্টটি দামি উইল বি গিভেন হিম অ্যাজ গিফট, তাকে উপহার হিসাবে দেওয়া হবে, তাই না? তো এখানে প্যান্ট সম্পর্কে কিন্তু তথ্য প্রদান করেছে। এবং এখানে কি প্যান্টের পরে কমা দেওয়া হয়েছে, কমা নাও থাকতে পারে, তবে প্যান্ট সম্পর্কে যখন তথ্য দেওয়া হবে তখন সেটি অবশ্যই নাউন ক্লজ হবে। কিন্তু আমি নিচে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো, দেখেন। তারপর হচ্ছে আমরা কিন্তু এভাবেও বলতে পারি, এখানেও কি হয়েছে প্যান্ট সম্পর্কে বলা হয়েছে, তাই না? এই জন্য অর্থাৎ এই দুটা কিন্তু একই। অনেক সময় হয়তো আপনাদেরকে আমার কমা দিতে পারে, কমা দিবে তো অনেক সোজা, তো এই পাশে একটা কমা আছে এই পাশে একটা কমা আছে, আপনারা অনেক ইজিলিভাবে করতে পারেন যেটি নাউন ক্লজ এটা বলে দিতে পারেন। কিন্তু যখন কমা না থাকবে তখন একটু সমস্যায় পড়ে যাবেন, কারণ নাউনের পরে তো অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে থাকে, তাই না? নাউনের পরে অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে থাকে, কিন্তু এখানে নাউনের পরে কি হয়েছে নাউন ক্লজ হয়েছে। তো নাউন ক্লজ কখন হবে, অ্যাডজেক্টিভ ক্লজ কখন হবে, এটা অবশ্যই জানার বিষয়। আর আমি এটা এই যে নেক্সট সেন্টেন্স দিয়ে বুঝাই দেবো, দেখেন। দ্য নিউজ দ্যাট হ্যাজ বিন পাবলিশড ইন দ্য ডেইলি স্টার, ডেইলি স্টারে যে সংবাদটি প্রকাশিত করা হয়েছে ইজ ট্রু, সেটা হচ্ছে কি সত্য। এভাবে কমা দিয়ে করতে পারি। দেখেন এখানে কিন্তু নিউজ সম্পর্কে অর্থাৎ নিউজটাই কিন্তু প্রকাশিত হয়েছে, নিউজটা প্রকাশিত হয়েছে, কিন্তু অর্থাৎ নিউজ সম্পর্কে এখানে বলা হয়েছে। কিন্তু এই যে আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি এটা আপনাদের কে বোঝানোর জন্য, কারণ এটাও আপনারা কনফিউজ হয়ে যেতে পারেন। তো এখানে দেখেন দ্য নিউজ দ্যাট ইউ হ্যাভ হিয়ার, মানে যে সংবাদ তুমি শুনেছো ইজ ট্রু, মানে সেটা সত্য। তো এখানে কিন্তু নিউজ সম্পর্কে বলা হয় নাই, নিউজটা তুমি শুনেছো, তাই না? নিউজটা তুমি শুনেছো, কিন্তু এখানে কি নিউজ প্রকাশিত হয়েছে। তো প্রকাশ করার সাথে নিউজের কিন্তু একটা সম্পর্ক রয়েছে, কিন্তু এখানে নিউজ একটা আর ইউ হ্যাভ দ্যাট ইউ হ্যাভ হিয়ার এটা হচ্ছে আরেকটা। এই জন্যই প্রধানত কি হয়েছে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেছে, আর পূর্বেরটা হচ্ছে নাউন ক্লজ। তো নাউন ক্লজ অর্থাৎ নাউন সম্পর্কে যখন এক্সট্রা কোনো ইনফরমেশন দেবে তখন আমরা ধরে নেব সেটা নাউন ক্লজ। আর যখন নাউনের পরে আলাদাভাবে কোনো তথ্য থাকবে, অন্য কোনো তথ্য থাকবে, সেটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। তো আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তা আজকে এ পর্যন্তই ছিল আমার আলোচনা। যদি আপনাদের ক্লাস সম্পর্কে যদিও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাথে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। ওকে, বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।